আমি কলেজে যাব। কি তাড়াতাড়ি ওঠ, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে তোর? এত চিল্লাচিল্লি করিস কেন? যা এখান থেকে। ঠিক আছে, আমি গেলাম, তুই আরাম করে ঘুমা। পাশে থাকা বালিশ আমার উপরে মেরে চলে গেল। আজ কিছু বললাম না, এত সহজে চলে যাওয়ার মেয়ে নয় নিতু। আজ চলে গেল কেন সেটা মাথায় আসছে না আমার। মাথায় এত কিছু এনে লাভ নাই, আমি ঘুমাই। হঠাৎ মনে হলো কি আমাকে লাঠি দিয়ে আঘাত করছে আমার উপর। এটার কেউ না, আমার দাদার রেখে যাওয়া একমাত্র প্যারে পত্নী, আমার আব্বু সোনার মাথাজি, আমার দাদি। এখন আর আমি ঘুমাতে পারবো না। যত সময় যাবে লাঠির আঘাতে বেড়ে যাবে, তাই আর ঘুমোতে পারলাম না। দাদু, কি হয়েছে? সকাল সকাল কি শুরু করলে? একটু ঘুমাতে দাও। নিতুনকে কলেজে নিয়ে আয়। দাদু, ওর কি পা নাই? ও একা যেতে পারে না? ওর পা আছে, ও একাও যেতে পারে, কিন্তু এখন থেকে তুই ওকে নিয়ে যাবি। দাদু, আমি পারবো না এসব। নিতু তোর হবু বর আর তোকে আর তোদের কাবিননামা হয়ে গেছে, তাই এখন থেকে তুই ওকে নিয়ে যাবি। কিরে, তোর শেষ হয়েছে? চল। নিতু কিনে চলে আসলাম কলেজে। ওকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। আপনাদের তো নিতুর ব্যাপারে কিছুই বলা হয়নি। ওয়েট ওয়েট, এই জল্লাদিনীর কথা আর কি বলবো ভাই। এটা ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে আসছে। যেদিন ও জন্মেছে সেই দিন থেকে আমার আদর কমে গেছে। আগে পরিবারের সবার ছোট আমি ছিলাম, আর আমাকেই সবাই আদর করত। কিন্তু আমার সেই আদরে ভাগ বসাতে চলে আসলো নিতু। এখন বুঝে ও আমার চিরশত্রু, আর ওর সাথেই আমার বিয়ে হতে চলেছে। বাসায় চলে আসলাম। এখন আর আমার পড়াশোনা নাই, তাই সারাদিন বাসায় বসে থাকি, আর মাঝে মাঝে ভাইয়ার ব্যবসা দেখতে চাই। নিতুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এখন আবার নিয়ে আসতে গেছে, তাই আবার চলে গেলাম নিতুকে নিয়ে আসতে। কলেজের সামনে গিয়ে দেখি নিতুর সাথে একটা মেয়ে গল্প করছে, তাই মাথায় একটা বুদ্ধি চলে আসলো। চলে গেলাম ওদের কাছে। হাই, আই এম নেহাল। ও জানে তুই নেহাল, আর ও এটাও জানে তোর সাথে আমার বিয়ে ঠিক করা, তাই ভাব দেখিয়ে লাভ নাই। চল বাসায় যাই। সব যখন জানে তাহলে হবে না। আগামীকাল আর একটার সাথে ভাব মারতে হবে, যেই ব্যাপারে না জানে। তুই কি ফালতু কথা বন্ধ করবি? হ্যাঁ, করলাম। এখন বাসায় চল। আচ্ছা, আমি তোর থেকে কত বছরের বড়? 2 বছর। আমাকে কি তুমি করে বলতে পারিস না? তোর বান্ধবীরা মনে করবে আমি তোর ছোট ভাই। আমি এত কিছু বলতে পারবো না, ছোটবেলা থেকে তুই বলছিস, এখনো বলবো। তোর ফিউচার স্বামী হই, তাই একটু সম্মান করে কথা বলিস। তোর মতো লুচ্চাকে আমার স্বামী ভাবতেই ঘৃণা করে। তাহলে একটা কাজ কর, দাদুকে বলে দে তুই আমাকে বিয়ে করবি না। তোর এত শখ হলে তুই বল। তুই তো বললি আমাকে তুই ঘৃণা করিস, তাহলে তুই বলে দে, দুইজনের লাভ হবে। গাড়ি থামা। কি হয়েছে? আমার জন্য আইসক্রিম নিয়ে আয় দোকান থেকে। তুই খাবি, তুই যা, আমি পারবো না। আমার কাছে টাকা নাই, তুই যা। সরি, আমি পারবো না। আনবি না তো? না, আমি আনবো না। ওকে, নো প্রবলেম, বাসায় চল। আমিও আর কিছু না বলে বাসায় চলে আসলাম। গাড়ি রেখে রুমে যেতেই শুনতে পেলাম, দাদি, দাদি, বড় মা, মা, বাবা, এদিকে আসো। কি হয়েছে? এসে চিল্লাচিল্লি শুরু করে দিলি কেন? আমি কি সাথে সাথে চিল্লাচিল্লি করছি? কি হয়েছে বল, কান্না করছিস কেন? তোমার আদরের বাদর ছেলে আজকে কি করেছে জানো? এ বাদর, কি হয়েছে বল। আজ আজ আমি ক্লাস শেষ করে এসে দেখি উমার সাথে হেসে হেসে কথা বলছে, আর উমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। ওমাকে আর ওকে আইসক্রিম দিয়েছিস? উমা আমার বান্ধবী, আর শুধু আইসক্রিম দেয়নি, খাইয়েও দিয়েছে, আর আমি বলতেই আমাকে থাপ্পড় দিয়েছে। কি বললি? আমি কখন উমাকে আইসক্রিম দিছি? আর উমা যাকে, সেটা তো আমি জানি না। দেখছো দাদু, চোরের মায়ের বড় গলা, আমাকে আইসক্রিম দেয়নি আর কি বড় বড় কথা বলছে। দাদু, ও সব মিথ্যা বলছে। আমি উমাকে চিনি না, আর আমার কাছে টাকা ছিল না, তাই আইসক্রিম কিনে দেইনি। এর জন্য মিথ্যা বলছে। চুপ কর, আইসক্রিম দিসনি
তার উপরে আবার থাপ্পড় দিলি? হ্যাঁ দাদু, এই গালে মারছে, খুব ব্যথা করছে এখন। দেখ নিতু, মিথ্যে বলার অভ্যাস পাল্টা, না হলে অনেক পস্তাবি পড়ে। হারামজাদা, একে তো আমার নাতনিকে থাপ্পড় মারছিস, তার উপরে বড় বড় কথা বলছিস। আজ রাতে তোর খাবার নেই, যা এখান থেকে। আমি আর এখানে না থেকে রুমে চলে আসলাম। দাদুর সামনে থাকলে আমার শাস্তি আরও বেড়ে যেতে পারে। এখন বলছে রাতের খাবার নাই, পরে বলবে আজ রাতে বাসায় জায়গা নেই। তখন কি করব আমি? আর দাদু যা বলে তাই হয়। যদি বলে আজ থেকে 1 মাস বাসায় আর আমার জায়গা নেই, তাহলে আমি আর 1 মুহূর্তে এই বাসায় থাকতে পারবো না। আর 1 মাসের মধ্যে বাসার আশেপাশেও আসতে পারবো না। তাই যতটুকু সাজা পাইছি তাই তা মাথা পেতে নিয়ে রুমে চলে আসলাম। কিছু সময় পরে ঋতু আমার রুমে আসলো। ওকে দেখে আমি না দেখার ভাব করে আমার কাজ করতে লাগলাম। কি করিস রে? কি হলো, কথা বলছ না কেন? কোনো কথা না বলে আমার কাজ করতে লাগলাম। কি হলো, কথা বলছ না কেন? ছাড় আমাকে। ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আরও জোরে ধরলো। আমাকে নিয়ে ঘুরতে যাবি আজ? পারবো না, আমার কাছে টাকা নেই। এই দেখ, দাদু আমাকে টাকা দিছে, চল যাই। পারবো না বললাম তো। বিরক্ত হয়ে বললাম। নিতু কিছু না বলে চলে যেতে লাগলো। আমি আমার কাজে লেগে গেলাম। হঠাৎ আমার রুমের দরজা লক করার শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি নিতু দরজা ভেতর থেকে লক করে আমার দিকে আসছে। কি হয়েছে তোর? দরজা লক করলি কেন? নিতু কোনো কথা না বলে আমার দিকে আসতে লাগলো। আমার কাছে এসে আমার পায়ের উপর আমার শার্টের কলার ধরতে লাগলো। আমি হাঁ করে ওর কাজ দেখছি। কি করছিস? যা এখান থেকে। তুই যাবি কি না? যাও না, তুই একা একা যা। যাবি না? না। আর কথা বলতে পারলাম না। নিতু আমার ঠোঁট চেপে ধরলো, ঠোঁট দিয়ে আমার বুকে ধুকধুক করা শুরু করে দিচ্ছে। যত সময় যাচ্ছে ধুকধুক করা বেড়েই চলেছে। আজ হঠাৎ করে কি হলো নিতুর ঠিক বুঝতে পারছি না। এর আগে এমন করেনি কোনোদিন, আজও আমাকে কিস করলো। ওর ছোঁয়া পেয়ে আমার মাথা হ্যাং করে দিয়েছে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ নিতুর কথায় আমার ধ্যান ভাঙলো। এখন বল, যাবি না আমাকে নিয়ে? তুই এটা কি করলি? কেন বুঝিসনি কি করলাম? না বুঝলে আবার বুঝিয়ে দেই। বুঝেছি, আর লাগবে না। তুই এটা কোথায় থেকে শিখেছিস? আর আমাকে করলি কেন? ওর মুখ আমার হাত দিয়ে চেপে ধরে বললাম। আমার স্বামীকে আমি করছি, তাতে তোর কি? তাড়াতাড়ি রেডি হয়ে নে। আলতো করে ওর হাত দিয়ে আমার মুখ ছুঁয়ে চলে গেল। আমি আহাম্মক হয়ে যাচ্ছি নিতুর আচরণে। কি থেকে কি করছে কোনো তাল নাই। এর আগে এমন করেনি ও। আজ কি হলো? আর এত পেকেছে কি করে? যে মেয়ে আমার কাছে আসলে শুধু ঝগড়া করতো, সেই মেয়ে আজ এত রোমান্টিক হলো কি করে? বসে বসে এসব ভাবছি। কিছু সময় পরে আমার নিতু আসলো। কি হলো, যাবি না আমাকে নিয়ে? বললাম তো যাব না। তোকে সোজা কিছু বললে হয় না, বাঁকা করে বলতে হয়। এই বলে চলে গেল। এখন দাদুকে নিয়ে আসবে এটা আমি ভালো করে জানি। আর দাদু নিতুর কথায় চলে বলতে গেলে। নিতু যা বলতে তাই করবে। তাই দাদুর বকা না শোনার জন্য রেডি হতে লাগলাম। কোথায় যাবি এখন? কোথায় আবার? তোমার আদরের নাতনিকে নিয়ে যাব। শার্টের বোতাম লাগাতে লাগাতে বললাম। কিরে, তুই তো বললি ও না করেছে। আগে তো না করছে। কানের ডাক্তার দেখা তাড়াতাড়ি, নাহলে কিছুদিন পরে আর কানে কাজ করবে না। দাদুর দিকে চেয়ে বললাম। দাদু কোনো কিছু না বলে চলে গেল। নিতে কিছু সময় দাঁড়িয়ে ভেঙচি কেটে চলে গেল। আমি রেডি হয়ে বাইকের চাবি নিয়ে রুম থেকে বাহির হয়ে দেখি নিতু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে বাহিরে চলে আসলাম। নিতুও আমার পিছু পিছু আসলো। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা দিলাম কোথায় যা ঠিক জানি না। কোথায় যাবি এখন? কোনো পার্কে চল। পাশের একটা পার্কে চলে আসলাম। বাইক রেখে ভেতরে গেলাম। আমি আর নিতু। আমি হাঁটছি, নিতুও হাঁটছে। আমি থেমে গেলে নিতু থেমে যায়। এক কথায় আমাকে ফলো করছে। কিছু সময় এইভাবে থেকে আমার আর ভালো লাগলো না। তাই নিতুকে বলতে লাগলাম, এখানে কিসের জন্য আসছিস? তোর সাথে হাঁটার জন্য। আমার হাঁটতে ইচ্ছে করছে না, আমি এখন বসবো। এই বলে একটা চেয়ারে বসে পড়লাম। আমিও বসবো। তুই আমাকে ফলো করিস কেন? তো কি করব?
আমি তোর সাথে আসছি, তাই তুই যা করবি আমিও তা করব। আমার এখন আকাশে উড়তে ইচ্ছে করছে। আমারও। তুই যা, আকাশে ওড়। তুই গেলে আমিও যাব। যা ইচ্ছা কর। তুই যা করবি আমিও তা করব। আচ্ছা, আমি তোর থেকে বড়, তুই আমাকে তুমি বলতে পারিস না? তুই আমাকে তুই করে বলিস কেন? আপনি এখন একটু চুপ থাকেন। না, আমি তোর থেকে ছোট, তুই আমাকে তুই করে বলবি। আমার ইচ্ছে হয়েছে তুইও আপনি বল। না, আমি পারবো না। তুই আমাকে তুই বলবি, আমিও তুই বলবো। হায় আল্লাহ, এ কোন পাগলের পাল্লা আমাকে ফেললে? আমি পাগল না, পাগলি। চুপ! এই তো আর কিছু না বলে গাল ফুলিয়ে বসে আছে। এই হলো আর এক সমস্যা, কিছু বললেই গাল ফুলিয়ে বসে থাকে। এখন ওর গাল ফুলানো কমাতে হবে, না হলে বাসায় গিয়ে আমার খবর করে ছাড়বে। তাই ওর জন্য আইসক্রিম আনার জন্য বসা থেকে উঠতেই নিতু আমার সাথে উঠলো। আমি আইসক্রিমের দোকানে গেলাম, ও গেল। কিন্তু ফেভারিট আইসক্রিম ওর হাতে দিতেই ওর রাগ কমে গেল। কিন্তু যখন টাকা দিতে যাব তখন ঘটলো বিপত্তি। পকেটে হাত দিয়ে দেখি টাকা তো দূরের কথা, পকেটে একটা কাগজও নাই। পকেটে হাত নিয়ে নিতুর দিকে অসহায় অবস্থায় তাকাইলাম। চোখ দিয়ে ইশারা দিয়ে বললাম পকেট ফাঁকা। তারপর আর কি, নিতুর টাকা দিয়ে আবারও গাল ফুলিয়ে হাঁটা শুরু করলো, সাথে আমিও গেলাম। হঠাৎ করে ঘটলো আর এক বিপত্তি। নিতুর সাথে হাঁটতে হাঁটতে কখন যে একটা মেয়ের সাথে ধাক্কা খাইছি বলতে পারিনি। আমি মাটিতে পড়ার অবস্থা, মেয়েটা আমাকে ধরে ফেললো। শালা, আমি তো মেয়েটাকে দেখে অবাক। এই মেয়ে আর কেউ না, আমার ক্লাসমেট জুই, যে একসময় আমার ক্রাশ ছিল, কিন্তু আমার কপাল খারাপ ছিল তাই আর কিছু বলতে পারিনি। চোখ কোথায় রেখে ঘুরছিস? আরে জুই, কেমন আছিস? এতদিন পরে তোর সাথে দেখা হলো। ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। তা কি খবর তোর? আমরা যে সাথে আছি তা কি চোখে দেখসনি? ধাক্কা তো তোর সাথে খাইনি, তাই তোকে দেখিনি। সুন্দরী দেখে ধাক্কা খাবেন, তাহলে আমাদের দেখবেন কি করে? আরে রাখ তো ফালতু কথা। এখানে কি করো তোমরা? কিছু না, ঘুরতে আসলাম। তুই? কিরে, তুই আসবি না আমি চলে যাব? একটু দাঁড়া, আমি আসছি। নিতুর দিকে চেয়ে দেখি রেগে চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে। তোর গার্লফ্রেন্ড নাকি? না, কাজিন। তা তোরা এত অবাক হওয়ার কি আছে? আমাদের বিয়ে হলে তো বাচ্চা কাচ্চা হবে। কেন, তোদের বিয়ে হয়নি এখনো? আমাদের কি বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবে? না, আপনারা এখনো কচি খুকি। আচ্ছা, আমাদের কথা রাখ। তোর অবস্থা কি? পড়াশোনা কেমন চলছে? অবস্থা বেশি ভালো না, আর পড়াশোনা ছেড়ে দিচ্ছি। ও, শুনলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। জুই যেটা বলছে ওটাই হয়েছে, তবে এখনো পুরোপুরি হয়নি। মানে? এখনো বিয়ে হয়নি, তবে কাবিননামা করে আমাকে খাঁচায় ঢুকানো হয়েছে। তার মানে যা শুনেছিলাম সব সত্যি? হুম। ওটা কি তোর হবু বর? কি করে বুঝলি? ওর হাবভাব দেখে বুঝলাম। আজ বাসায় গেলে তোর খবর আছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কি বললি ঠিক বুঝলাম না। বাসায় যা, তারপর সব বুঝবি। আমার এখন আসি, ভালো থাকবি। ওকে, তোমরাও ভালো থাকো। ওরা চলে গেল ওদের রাস্তায়, আর আমি চলে আসলাম নিতুর কাছে। নিতুর চেহারার দিকে চাওয়া যাচ্ছে না, খুব রেগে আছে বোঝা যাচ্ছে। এত সময় আমাদের থেকে কিছু দূরে দাঁড়িয়েছিল। আমি ওর কাছে যেতেই, শেষ হলো তোর পিরিত করা? না, কাল আবার দেখা করার কথা বলছে। কি বলছে? কাল আবার দেখা করার জন্য? হুম। তুইও কি দেখা করবি? করবো না কেন? ওই যে নীল ড্রেস পরা মেয়েটা যার সাথে আমি ধাক্কা খাইছি, সে কে জানিস? আমার জানার কোনো ইচ্ছা নাই, তুই চল, আমি এক্ষুনি বাসায় চলে যাব। আরে শোন না, ও আমার কলেজ লাইফের ক্রাশ ছিল। ভাবছিলাম ওকে প্রপোজ করব, কিন্তু তার আগেই দাদা তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। কে বলছিল আমাকে গলায় ঝুলানোর জন্য? জানা তোর ওই পেতনির গলায় ঝুলে যা। তোর জন্য পারলাম না, না হলে কিছু একটা করে ফেলতাম। নিতো আর কিছু বললো না। ওর চোখের দিকে চেয়ে দেখি চোখে পানি চলে আসছে। আমি আর কিছু বললাম না, বাসায় চলে আসলাম। বাসায় এসে ঋতু কোনো কিছু না বলে ওর রুমে চলে গেল। দাদু দুইবার ডেকেছে কিন্তু কিছু না বলে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। কিছু সময় পরেই দাদু চিল্লানি শুরু হয়ে গেল। কি জন্য চিল্লাচিল্লি করতেছে তা আমার বোঝা হয়ে গেছে। নিতু কিছু বলছে কিনা সেটা আমি জানি না, তবে নিতু যে কান্না করছে সেটা দেখে দাদু আমাকেই বকা দিচ্ছে। আম্মু রুমে আসলেন। তুই নিতুকে কি বলছিস? আমি তো কিছুই বলিনি।
তাহলে ও রুমে বসে কান্না করছে কেন? আমি কি জানি ও কেন কান্না করতেছে? এখনই যা, ওর কান্না থামা, না হলে আজ কি হবে কে জানে। তোর দাদু চিল্লাচিল্লি শুরু করে দিছে, শুনছিস না? ও কান্না করছে তাতে আমি কি করব আম্মু? ও তোর সাথে ছিল, তাই তুই ওর কান্নার জন্য দায়ী। ও কান্না করলেই আমার দোষ হয়ে যায়। এখন গিয়ে ওর কান্না থামা, না হয় আজ বাসায় জায়গা হবে না। নিতু কিসের জন্য কান্না করছে? আজ বিকেলবেলা ওর টাকা আইসক্রিম খাওয়ার জন্য না? এমন হওয়ার কথা না। তাহলে কিসের জন্য আমি জুয়ের সাথে ধাক্কা খাইছি? আরে আমি কি ইচ্ছে করে এটা করছি নাকি? এতে তো আমার কোনো হাত নেই। তাহলে কি জুইদের সাথে কথা বলার জন্য? না, ও তো আমার বন্ধু, ওর সাথে কথা বলতেই পারি। তাহলে ও কি জুয়ের ব্যাপারে বলছি বলে কান্না করছে? যাই ওর কাছে গিয়ে দেখি কিসের জন্য কান্না করছে। চুপি চুপি চলে গেলাম। নিতু রুমে গিয়ে দেখি শুয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কিরে তোর কি হয়েছে? কিসের জন্য কান্না করছিস? কিছু না। এই নে তোর টাকা। আমি নিশ্চিত তুই আইসক্রিমের টাকার জন্য কান্না করছিস। আমি কি বলছি টাকা দেওয়ার জন্য? তাহলে নিশ্চয়ই আমি যে জুয়ের সাথে ধাক্কা খাইছি এর জন্য। তখন তো আমি দেখিনি ওই দিক থেকে কেউ আসছিল। আমি তোর রাগ ভাঙানোর জন্য তোর পিছু পিছু আসছিলাম, আর হঠাৎ করে কি হয়ে গেল? তুই যা এখান থেকে। আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই। ও তো আমার ক্লাসমেট, তাই ওর সাথে একটু কথা বলছি। বলছি না এখন থেকে যাওয়ার জন্য? সত্যি বলছি, আমি জুইকে পছন্দ করতাম, কিন্তু কিছুই বলিনি জুইকে। বলতে চাইছিলাম, কিন্তু দাদা তোর সাথে আমার কাবিননামা করিয়ে দিলেন। এরপর থেকে ওসব ভুলে গেছি, আর কোনোদিন কোনো মেয়ের উপর ক্রাশ খাইনি। এক এক করে সব বলে দিলাম, কিন্তু কিছুই হলো না। তোকে বলছি না যাওয়ার জন্য? নিতুর রুম থেকে বাহির হয়ে নিজের রুমে যেতে লাগলাম, তখন দেখি দাদু বাসার মেইন দরজার দিকে ইশারা দিয়ে বলছেন বাসা থেকে বাইরে যাওয়ার জন্য। অসহায়ের মতো আম্মুর দিকে তাকাইলাম, আম্মু কিছু বলছে না। ছোট চাচির দিকে তাকাইলাম, সমান অবস্থা। তার কিছু করার নাই, মাথা নিচু করে চলে আসলাম বাইরে। এখন কি করব? কোথাও যাওয়ার মতো জায়গাও নাই। পকেটে মাত্র 50 টাকা আছে, নিতুকে দেওয়ার জন্য নিচ্ছিলাম, ও নেয়নি বলে পকেটে আছে। এই টাকা দিয়ে ফুটপাতের কোনো খাবার দোকানে গিয়ে বড়জোর 1 প্লেট ভাত আর একটি ডিম ভাজি পাওয়া যাবে, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। তাই আর কোথাও না গিয়ে মেইন গেটের পাশে বসার জায়গা আছে, সেখানে বসে পড়লাম। মশাগুলোও বাংলালিংক দামে আমার রক্ত পাইছে, তাই যে যেমনে পাইছে খাওয়া শুরু করছে। 1 ঘন্টা পরে ভাইয়া বাসায় আসলেন। আমাকে এখানে দেখে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তা আজ কি জন্য এই শান্তিভোগ করতে হচ্ছে? কি আর আমার মহান দাদা সাহেব মহান একটা কাজ করে গেছেন, সেই জন্য। যাক, আল্লাহ আমাকে এই যাতা থেকে বাঁচাইছে। ভাইয়া আজ রাত থাকার মতো একটা ব্যবস্থা করে দাও, এখানে খুব মশা কামড়াচ্ছে। আমার কাছে কোনো উপায় নাই, তবে আজ মশার কয়েল কিনে দে, সাথে আছে তুই, এটা রেখে দে। কয়লা আগুন ধরাবো কি করে? আশেপাশে কোনো দোকান থেকে আগুন নিয়ে আয়। ভাইয়া আমার হাতে কয়েল দিয়ে চলে গেল। এই অপরাধের শাস্তি আমাদের বাসায় সব পুরুষেরা ভোগ করেছে, দাদাও মনে হয় করেছে। আমার দাদা কি করে যে এই বুড়িকে বিয়ে করছে আর কি করে সংসার করছে উনি ভালো জানেন। এখানে বসে মশার কামড় না খেয়ে হাঁটা শুরু করলাম। কোনো দোকানে গিয়ে কয়েল জ্বালিয়ে কিছু খেয়ে আসবো এই 50 টাকা দিয়ে। এখন ফুটপাতের খাবার দোকানগুলো লাগিয়ে চলে গেছে, না হয় ডিম ভাত খেয়ে নিতাম। কথায় আছে না, নাই মামু থেকে কানা মামু ভালো, তাই মাংস খাওয়ার চেয়ে এখন ডিম খেয়ে পার করে দিতাম। কিন্তু ডিমটাও আমার কপালে নাই, তাই আর কি করা। একটা কেক আর 1 বোতল পানি নিয়ে আর কয়েল জ্বালিয়ে চলে আসলাম বাসার কাছে। বসে বসে কেক খেয়ে পানি খেয়ে বসে বসে জিমুতে লাগলাম। ঘুম চলে আসলো। মশাগুলো এখন আর কিছু করতে পারছে না কয়েলের জন্য। হঠাৎ কি হলো ঠিক বুঝতে পারলাম না। আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকাতে লাগলাম, কিছুই দেখলাম না। উপরে তাকাতে দেখি নিতু ছাদের উপর থেকে আমাকে ডাকছে, ওই উপরে চল, আয়, সবাই ঘুমিয়ে গেছে। মাথা নিচু করে বসে আছি। কি হলো? বসে বসে মশার কামড় খেতে খুব ভালো লাগছে, তাই না? আর একবার বলবো আসতে হলে আয়, না হলে আমি দরজা লাগিয়ে দেব। এখানে বসে মশার কামড় না খেয়ে উপরে গেলেই ভালো হবে, আর আমি তো নিজ ইচ্ছায় যাচ্ছি না, তাই কোনো সমস্যা হবে না। তাই অনেক চেষ্টা করে আম গাছ দিয়ে উপরে গেলাম। চুপি চুপি আমার পিছু পিছু আয়। আমি আর কথা মতো পিছু পিছু যেতে লাগলাম। নিচে এসে আমার রুমের দিকে যেতে লাগলাম। ওইদিকে কোথায় যাস? আমার রুমে যাব,
আমি ফিসফিস করে বললাম, দাদু শুনে ফেললে খবর খারাপ হয়ে যাবে। তোর রুমে ইয়া বড় থালা ঝুলানো আছে। তাহলে আমি এখন কোথায় যাব? আমার রুমে চল। তোর রুমে কেন যাব? তাহলে দাদুর রুমে চলে যা। মাথা খারাপ হয়েছে? এখন দাদুর রুমে যাব? তাহলে আমার রুমে চল। কি আর করা, নিতুর রুমে যেতে হলো, এছাড়া কোনো উপায় নাই। এই খাবার খেয়ে শুয়ে পড়। এই খাবার কোথায় পাইলি? আকাশ থেকে পড়ছে। পেটে খিদা ছিল তাই চুপচাপ খেয়ে নিলাম। এখন কোথায় ঘুমাবো সেই চিন্তায় পড়ে গেলাম। ওর রুমে একটা সোফাও নেই, সোফা থাকলে সোফায় ঘুমিয়ে যেতাম। আমি দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। নিতু আমার এই অবস্থা দেখে বলল, কি হয়েছে, এরকম হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর সাথে ঘুমাবো। না, দাদুর রুমে যা। একটা বালিশ দে, আমি ফ্লোরে ঘুমাবো। ফ্লোরে ঘুমাতে হবে না, আমার খাট অনেক বড় আছে, দুইজন অনায়াসে ঘুমানো যাবে। না, তারপরেও আমার একটা আনইজি লাগছিল নিতুর সাথে এক খাটে ঘুমাতে। ঘুমাতে হলে ঘুমা, না হলে আমার রুম থেকে চলে যা। কি আর করব, ওর খাট অনেক বড়, তাই দুজন ঘুমাতে কোনো প্রকার কষ্ট হবে না। আর আমারও ফ্লোরে ঘুমানোর অভ্যাস নাই, তাই খাটে শুয়ে পড়লাম। আমি একদিকে শুয়ে আছি, নিতু অন্যদিকে, আর আমাদের মাঝে কোল বালিশ দেওয়া আছে। তুই কি ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? কোন মেয়ে? আচ্ছা, যার সাথে কথা বলছিলি? ও, জুয়ের কথা বলছিস? হুম। বাসি তো। কি বললি তুই? কিছুদিন পরে তোর সাথে আমার বিয়ে, আর তুই অন্য একটা মেয়েকে। কি হয়েছে তোর, এমন করছিস কেন? আমি কাল দাদুকে বলবো আমি এই বিয়ে করব না, তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস। তোকে যদি আর কোনো দিন দেখি কোনো মেয়ের সাথে, তাহলে তোর খবর আছে। 100 বার বলবো, তাতে তোর কি? আমার কি জানিস না? না, তোর কি? আমি অন্য মেয়ের সাথে কথা বললে? আমি তোর হবু বউ, তাই আমার অনেক কিছু। আমি অবাক হয়ে নিতুর রাগী চেহারার দিকে চেয়ে আছি। রেগে গেলে মেয়েদের খুব মায়াবী লাগে। নিতুকে আজ এভাবে না দেখলে বুঝতেই পারতাম না। হঠাৎ করে খেয়াল করলাম নিতুর ঠোঁট দুইটা কাঁপা শুরু করে দিয়েছে, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় আমার বুক ধুকধুক করা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছি না। নিতুকে সরিয়ে দিতেও পারছি না। ওর মিষ্টি ঠোঁটের ছোঁয়া মিস করতে ইচ্ছে করছে না। নিতু একেবারে আমার কাছে চলে আসছে, ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, ঠোঁট দুইটা এগিয়ে দিয়ে নিতুর মিষ্টি ঠোঁট চেপে ধরলাম। এই যেন এক অন্যরকম অনুভূতি, যা বোঝানোর সামর্থ্য আমার নাই। এভাবে কতক্ষণ ছিলাম মনে নাই। আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিতু ছাড়তে চাইছেই না, মনে হচ্ছে সারা জীবন এইভাবে আমাকে ধরে রাখবে। আমি আর পারছি না, আমার দম পুরোপুরি বন্ধ হয়ে আসছে। তাই আর না পেরে নিতুকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরালাম। নিতুকে সরিয়ে হাঁপাতে লাগলাম। ওর দিকে চেয়ে দেখি ও আমার মতো হাঁপাচ্ছে। কি করছিলি? আমাকে তো মেরেই ফেলছিলি একটুর জন্য। আমি কি একা করছি? তুমি কিছু করনি। কি বললি? আবার বল। আমি আবার কি বললাম? আমাকে কি বলে ডাকলি? কিছু না। তোর ব্যবহার খুব চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছিস দেখছি। দাদুকে বলতে হবে বিয়ের আয়োজন তাড়াতাড়ি করার জন্য। বলিস। আমি আর কিছু বললাম না, কথা বললে কথা লম্বা হবে, আর ঘুমও চলে আসছে, তাই কোনো কথা বললাম না। অন্য পাশ হয়ে চুপচাপ ঘুমোতে গেলাম। ঘুম চলে আসছে, হঠাৎ মনে হলো কেউ আমাকে টান দিয়ে অন্য পাশ করছে। সাথে সাথে ঘুম উধাও হয়ে গেল। চোখ খুলে দেখি নিতু এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে শুইতেছে। এই এই কি করিস তুই? কই কই কিছু না। এখন এত কাছে আসা ঠিক না। আমি কথা বলার সাথে সাথে আবার এসে আমার বুকে শুয়ে পড়লো। নিতু কি করছিস এসব? সরিয়ে দিতে চেষ্টা করলাম। আমি আমার হবু স্বামীকে জড়িয়ে ধরছি, তাতে তোর কি? ছাড় বলছি, এসব ঠিক না। আবার ছাড়াতে চেষ্টা করলাম। চুপ থাক, না হলে আমি চিল্লানি শুরু করব। আমিও চিল্লিকে সবাইকে বলবো তোর এইসবের কথা। আমি কান্না করে চিল্লাইতেই সবাইকে বলবো তুই আমার রুমে এসে আমার সাথে জোর করছিস, তখন কি হবে বুঝতে পারছিস তো? আর কিছু বললাম না। এমন করে এর আগে ও একদিন আমাকে ফাঁসিয়েছে। এখন যদি বকে আর ওর সাথে জোর করছি, তাহলে ভাই আর আম্মু আমাকে মেরে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেবে। আর দাদু যদি আমাকে ধরার সুযোগ পায়, তাহলে আমার কি হবে আল্লাহই জানে। এখনও ছোট চাচা ছোট চাচি রয়ে গেছে, এদের কথা আর নাই বললাম, তাই চুপচাপ শুয়ে আছি। নিতু যখন আমাকে জড়িয়ে আছে, তাহলে আমিও জড়িয়ে ধরি। তারপর আমিও জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম ভাঙার পর দেখি নিতু আমার বুকে খুব আরামে ঘুমিয়ে আছে। আমি উঠতে যাব কিন্তু উঠতে পারলাম না নিতুর জন্য। আজ খুব তাড়াতাড়ি পাশে রাখা ঘড়ির দিকে চেয়ে দেখি এখনও ভোর 6টা। তারপরও আমার চেষ্টা করলাম নিতুকে ছাড়ানোর, কিন্তু আমি যত ছাড়াতে চাই ও তার থেকেও বেশি শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। কোনো উপায় না পেয়ে আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি নিতু আমার উপর আগের মতোই ঘুমিয়ে আছে। সামনে তাকাতে আমি কেঁপে উঠলাম। দাদু আমাদের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, তাই নিতুকে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ওর ওঠার কোনো সারা শব্দ নাই। তাই জোরে একটা ধাক্কা দিলাম। কি হয়েছে? চুপচাপ ঘুমাতে পারিস না? সামনে তাকিয়ে দেখ। ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, কি হয়েছে? ঘুমা চুপচাপ, কোনো কথা বলবি না। আরে সামনে তাকিয়ে দেখ। ওর মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বললাম, কি? আরে দাদু তুমি? কি হয়েছে এইসব? আর তোকে না বললাম আজ বাসায় আসার জন্য? এখন আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। আমার ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। নিতো কিছুটা ভয় পেয়েছে, তাই কথা বলতে পারছে না ঠিক মতো। আমি অসহায়ের মতো নিতুর দিকে চেয়ে আছি। ওইদিকে কি? আমার দিকে তাকিয়ে বল। দাদু ওর তুই চুপ কর, আমি তোকে বলতে বলিনি। আমার কথাটা শোনো। কাল রাতে আমি জানালা লাগাতে গিয়ে দেখি ও নিচে বসে মশার কামড় খাচ্ছে। সব কিছুর পরেও ও তো আমার হবু বর। ওর যদি এখন মশার কামড় খেয়ে কোনো রোগ হয়ে যায় তাহলে তো পরে আমারও সমস্যা হবে। তাই ডেকে আমার রুমে নিয়ে আসি। থ্যাংক ইউ। কেন? এখন আমাকে বাঁচানোর জন্য। ইটস ওকে। এখন আমার রুম থেকে তাড়াতাড়ি যা, অনেকক্ষণ ছিলি। তুই তো দেখি লোকাল বাস হয়ে গেছিস। কি কি আমি লোকাল বাস? তা নয় তো কি, আদর করে ঘরে আনলে এখন ঘাট ধাক্কা দিয়ে বাহির করতে চাইছিস? তাড়াতাড়ি ভাগ, না হলে কিন্তু সত্যি আমি ঘাড় ধাক্কা দেব। হয়েছে, আর লাগবে না, আমি চলে যাচ্ছি। চুপি চুপি নিতুর রুম থেকে বাহির হয়ে আমার রুমের সামনে চলে আসলাম, কিন্তু রুমে ঢুকতে পারলাম না। এখনও তালা চলছে আমার রুমের সামনে, তাই আবার চলে গেলাম নিতুর রুমে। নিতু, এখন আবার কি হয়েছে? রুমের তালা ঝুলছে, তুই চাবি এনে দে। আমি পারবো না। প্লিজ এনে দে। শর্ত আছে। কি? আমাকে নিয়ে ঘুরতে হবে বিকেলবেলা। ওকে, নিয়ে যাব, এখন চাবিটা এনে দে। ওয়েট। তারপর নিতু দাদুর রুম থেকে চাবি এনে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম। এসে চুপচাপ খেতে বসলাম। সবাই চুপচাপ নাস্তা করছে, আমিও কোনো কথা বললাম না, চুপচাপ আছি। কিছু সময় পরে দাদু বললেন, আমি আগামী পরশু নেহার আর নিতুর বিয়ে অনুষ্ঠান শেষ করে ফেলতে চাই। হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তোমাদের সবার মেহমানদের দাওয়াত দিয়ে দাও। আর কেউ কিছু বললো না, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম। এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো ভাবতেই লজ্জা লাগছে। খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। আমিও রুমে চলে আসলাম। কিছু সময় পরে নিতু মেসেজ দিল ছাদে যাওয়ার জন্য, তাই ছাদে গেলাম। কি হয়েছে রে তিতু? একদম আমাকে তিতু বলবি না। আচ্ছা, কি জন্য ডেকেছিস বল। হঠাৎ করে দাদুর কি হলো রে? কেন, কি হয়েছে? হঠাৎ করে বিয়ে দিবে কেন? তো কি হয়েছে? এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কেমন কেমন লাগতেছে। একদিন তো বিয়ে হবেই, আজ হোক আর কাল, এত চিন্তা করে লাভ নাই। তোর খুব আনন্দ হচ্ছে তাই না? না হওয়ার কি আছে? শালা লুচ্চু, তোর আনন্দ হবে তা আমি জানতাম, কিন্তু আমার কথা ভেবে দেখ, আমার কি এখন বিয়ের বয়স? কেন, বুড়ি হয়ে বিয়ে করার ইচ্ছা নাকি? সব সময় কিন্তু ফাজলামো ভালো লাগে না। কুল ম্যান, কুল। আচ্ছা তুই বল, আমি কি না করেছি বিয়ে করব না তোকে? আমিও না করিনি। তুই তো লুচ্চা, তাহলে না করবি কেন? তাহলে তুইও? আমি কি? না, কিছু না। বল আমি কি, না হলে গলা টিপে মেরে ফেলবো। আরে স্যার, বিয়ের আগে বিধবা হয়ে যাবে নাকি? আগে বল আমি কি? ওইটা নিজেকে বাঁচানোর জন্য বললাম। ওইটা কি বললো? আমাকে যেটা বলছিলি। কি? আমাকে লুচ্চা বললি? আজ তোকে আমি শেষ করে ফেলবো। আরে কি করছিস? আজকে তুই বিধবা হয়ে যাবি? যা হবার হবে। তুই আমাকে লুচ্চা বললি কেন? আমি কি তোর মতো? তাহলে তুই বিয়েতে রাজি হয়ে গেলি কেন? আমি কি সাদে রাজি হয়েছি? তাহলে আমি লুচ্চা হলাম কেমন করে? ওকে ফাইন, এখন বল কি করে বিয়ে আপাতত থামানো যাবে। দাদুকে গিয়ে বল
তুই এখন বিয়ে করবি না। কি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুই দাদুকে বলবি? হ্যাঁ, আমার বয়েই গেছে, তোর সমস্যা তুই বল। আচ্ছা, তোর কি বাল্যবিবাহর জন্য কারাগারে যাওয়ার ইচ্ছা? আমি কেমন কারাগারে যাব? তোর 18 বছর হয়ে গেছে, আর গেলে দাদু যাবে। আমি বলবো আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, দুইজন একসাথে বলবো, কেমন? আমি কোনো কিছু বলতে পারবো না। প্লিজ না করিস না। তুই না আমার হবু বর? হবু বর হিসেবে একটা হেল্প করতে পারি। কি পারবি বল? তুই দাদুকে বলবি, আর আমি সাথে থেকে সাপোর্ট দিতে পারবো, এর থেকে বেশি কিছু পারবো না। না, তোকেই বলতে হবে। তুই থাক, আমি যাই, এই বলে চলে যেতে লাগলাম। ওই প্লিজ, এমনটা করিস না আমার সাথে। বললাম তো, এর থেকে বেশি কিছু পারবো না। ওকে, তাহলে চল, আমি বলবো আর তুই সাপোর্ট দিবি। চল। তারপর ছাদ থেকে চলে আসলাম দাদুর রুমের সামনে। দরজা খুলে তুই প্রথমে ঢুকবি। না, তুই ঢুকবি। না, তুই ঢুকবি। আমি পারবো না। আমি কান্না শুরু করব। আমি এখন থেকে চলে যাব। আমি দরজা খুলে দিচ্ছি, দুইজন একসাথে ঢুকে যাও। ভাবি, তুমি নিতুকে নিয়ে যাও ভেতরে, আমি চলে যাই। মেরে তক্তা বানিয়ে দিব, চল আমার সাথে। কিছু বলবি? দাদু, বলছিলাম কি, বিয়ের জন্য এত তাড়াহুড়ো করার কি আছে? আরো কিছুদিন যাক, তারপর না হয়। হ্যাঁ দাদু, আরো কিছুদিন গেলে ভালো হতো। আর কি বলবে? না তাহলে তাহলে তুই চুপ করে চলে যা। দাদু, আমরা এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। কি বললে? হ্যাঁ দাদু, আমরা। লজ্জা করে না এই কথা বলতে? একসাথে এক বিছানায় থাকতে পারিস, আর এখন বলছিস প্রস্তুত নয় বিয়ের জন্য? আমি আর নিতু অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। আমরা দুজন আর কিছু বললাম না, বলার মতো কিছুই নাই আমাদের কাছে। ইচ্ছে করছিল অনেক কিছু বলতে, কিন্তু বলে কিছু লাভ হবে না, হুদাই নিজের ক্ষতি হবে, তাই মাথা নিচু করে চলে আসলাম। বিকালবেলা শপিং করতে যেতে হবে, দুজনকে রেডি হয়ে থেকো। দুজন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে চলে আসলাম। দাদুর রুম থেকে কিছু দূর এসেই নিতু আমাকে মারতে শুরু করলো। শালা লুচ্চা, তোর জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। তুই কেন আমার রুমে আসলি? হ্যাঁ, সবকিছু আমার জন্য, আর তুই কিছু করিসনি। আমিও একটা ফোন নিয়ে পাল্টা আক্রমণ করতে লাগলাম। সব কিছু তোর জন্য হয়েছে। আমার কি দোষ ছিল? তুই যদি ভ্যাবা করে কান্না না করতি, তাহলে আমারও বাইরে গিয়ে মশার কামড় খেতে হতো না, আর আজ এমন হতো না। তাহলে তুই ওই পেতনির সাথে এত রসের পীড়িত করতে গেলি কেন? এতে তোর সমস্যা কি? কি হয়েছে এখানে? আর কিছু বলা হলো না, দুজন মাথা নিচু করে দুই দিকে চলে গেলাম। আমি আমার রুমে, নিতু ওর রুমে। বিকেলবেলা সবাই রেডি হয়ে আছে শপিংয়ে যাওয়ার জন্য। আমি রুম থেকে বাহির হয়ে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আসতেই সবাই বাহির হলো। আজ নিতু দেখি মন খারাপ করে আছে। সবাই গাড়িতে উঠছে, আর আমি বাইক নিতে লাগলাম। এদিকে কোথায় যাচ্ছিস? তোমরা যাও, আমি বাইক নিয়ে আসছি। আমিও ওর সাথে যাই। দাদু সবাই গাড়ি করে চলে গেল, আমি আর নিতু বাইকে করে যেতে লাগলাম। আজ নিতু একদম চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। কি ঋতু, কথা বলিস না কেন? কিছু ভালো লাগছে না। কি হয়েছে আজ? কিছু না। এত চিন্তা করিস কেন? বিয়ে তো একদিন করতে হবেই। তো এত তাড়াতাড়ি করার কি আছে? আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? তো কার সাথে দেখাবো? তোর জন্য সব কিছুতে গন্ডগোল হয়। কি বললি? আমার জন্য? আমার জন্য তো কিছু হয়নি, সবকিছু তোর জন্য হয়েছে। চুপচাপ বাইক চালা, না হলে গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ, বেড়ে ফেল। তোকে বিয়ে করাচ্ছে তোর হাতে মরে যাওয়া ভালো। তোকে মেরে আমি সারা জীবন জেলের ভাত খাবো, তাই না? তুই জেলের ভাত খাইলে আমার কি? কি বললি? তোর কিছুই না। না। ওকে। চলে আসলাম শপিং মলে। বাইক পার্কিং করে সবাইকে খুঁজতে লাগলাম। হ্যাঁ, পাইছি। ওনাদের খুঁজে এখন ওনাদের কাছে চলে গেলাম। বিকাল থেকে রাত 10টা পর্যন্ত সবাই কেনাকাটা করলো। আমি আর নিতু মন মরা হয়ে ওদের সাথে ঘুরছি। আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। একটানা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় আপনারা বলেন? এখন খাবার খেয়ে বাসায় যাওয়া হবে, কারণ এখন বাসায় গিয়ে রান্না করা সম্ভব না। আর
বাসাও কেউ নাই যে রান্না করে রাখবে। একেবারে ফুল প্যাকেজ নিয়ে শপিংয়ে আসছি। রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। আজ খুব ধকল গেছে শরীরের উপর, তাই কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে গা বিছানায় এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে মনে হলো আমার কিছু ক্লাসমেট আছে, তাদের সাথে তেমন যোগাযোগ হয় না, মাঝে মাঝে এফবিতে কথা বলি। এদের দাওয়াত দেওয়া প্রয়োজন, তাই যার যার নাম্বার ছিল সবাইকে কল দিয়ে দাওয়াত দিলাম। তারপর বাহিরে এসে দেখি আমাদের বাড়ি লাল নীল বাতি দিয়ে সাজানো শুরু হয়ে গেছে। আমার তো এখানে কোনো কাজ নেই, তাই ঘুরে ফিরে সব কিছু দেখতে লাগলাম। এক এক করে সময় চলে যেতে লাগলো। সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে বিকেল হয়ে গেল। এখন আমাদের বাসায় বিয়ে বাড়ির আমেজ চলে আসছে, সব মেহমান চলে আসছে, বাসায় হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আমি ছাদে গেলাম শেষ বিকেলের মিষ্টি বাতাস গায়ে মাখানোর জন্য। কিন্তু এ কি, ছাদে এসে দেখি গায়ে হলুদের স্টেজ সাজানো হচ্ছে। আমার বিয়ে, আমার গায়ে হলুদ হবে, কিন্তু আমি কিছুই জানি না। রুমে চলে আসলাম। আমার গায়ে হলুদের অনুষ্ঠান করার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার কিছুই করার নেই। মাথা পেতে সব কিছু মেনে নিতে হবে। এরকম বিয়ে আমার চিরদিনের শত্রুরও যেন না হয়। আমার তেমন কোনো শত্রু নাই। তারপরে বললাম, রাতের খাবার খাওয়ার পরে ভাবি সে গায়ে হলুদের জামা কাপড় দিয়ে বলে গেল তাড়াতাড়ি রেডি হয়ে ছাদে যাওয়ার জন্য। বাদ্য ছেলের মতো কাপড় পরে রেডি হতে লাগলাম। আবার ভাবি সে বলল তাড়াতাড়ি ছাদে যাওয়ার জন্য। সবাই নাকি আমার জন্য অপেক্ষা করছে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে ছাদে যেতে লাগলাম। ছাদে এসে আমার চোখ কপালে উঠে গেল। আমি কি দেখছি? একটা পরী বসে আছে আমার সামনে। না, এটা পরী হবে কেমন করে? এর তো ডানা নাই, তাহলে এটা ডানা কাটা পরী। আজ নিতুকে নীল শাড়ি পরানো হয়েছে, সাথে হালকা মেকআপ। অসাধারণ লাগতেছে বলে বোঝাতে পারবো না। এভাবে হা করে কি দেখতেছ? যাও ওর পাশে গিয়ে বসো। আমি গিয়ে নিতুর পাশে বসলাম। অনুষ্ঠান শুরু হলো, সাথে সাথে শুরু হলো ক্যামেরাম্যানের অত্যাচার। ভাই এই দিকে তাকান, ভাবি এই দিকে তাকান। প্রায় 2 ঘন্টা পরে আমার আর নিতুর উপর অত্যাচার করা শেষ হলো। রুমে এসে দেখি রাত 2টা হয়ে গেছে। কাপড় চেঞ্জ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠলাম, দরজায় ঠাস 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 শব্দ শুনে মোবাইল হাতে নিয়ে দেখি অফ হয়ে আছে। মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। কোনো রকম ঘুম ঘুম চোখে দরজার কাছে গেলাম। দরজা খুলে দেখি দাদু সামনে দাঁড়িয়ে আছে। আজ আমি কি এমন করলাম যে এভাবে দাঁড়িয়ে আছে? কিছুই তো মনে পড়ছে না, কিন্তু দাদু আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল কাজ করছি বা অনেক বড় অপরাধ করেছি। অনেকক্ষণ এভাবে থেকে আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু কি হয়েছে? এখন কি তোর ঘুম থেকে ওঠার সময় হলো? কেন, কি হয়েছে? বাচ্চা বাচ্চা ভাব নিয়ে বললাম। কিছুই হয়নি। মানে কয়টা বাজে জানিস? কয়টার হবে? 8-9টা হবে। 11:30 হয়ে গেছে, আর তুই বলছিস 8-9টা বাজে? তো কি হয়েছে? মাত্র 11:30 হয়েছে। কি হয়েছে মানে? কিছুক্ষণ পরে অনুষ্ঠান আর তুই এখনো ঘুমাচ্ছিস। যা তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে থাক। কি যে হয়েছে কে জানে, কোথাকার রাগ কোথায় এসে মিটিয়ে গেল কে জানে। খামাখা আমাকে ধমক দিয়ে চলে গেল, শান্তিতে ঘুমোতেও দিল না। যাই গোসল করে। কিছু সময় পর আবার এসে দেখি আমি এখনো গোসল করিনি, তাহলে আরো কিছু সময় আমাকে বাণী শুনিয়ে যাবে। গোসল করে এসে দেখি শেরওয়ানি পায়জামা আমার খাটের উপর রাখা। যাক, এই একটা সুবিধা পাইলাম, কিছু চাইতে হয় নাই কারো কাছে, সময় মতো পেয়ে যাই। কিছু সময় পরে চলে গেলাম বিয়ে করতে। বিভিন্ন নিয়মকানুন নিয়ে বিয়ে সম্পূর্ণ করলাম। বাসায় অনেক নিয়মকানুন শেষ করে নিতুকে আমার রুমে রেখে আসলো। আজ একবারও নিতুকে ঠিক মতো দেখতে পারিনি। আজ কেমন লাগছে নিতুকে তা ঠিক বলতে পারবো না। সারাদিন মাথায় লম্বা ঘোমটা দেওয়া ছিল। অনেক অপেক্ষার পরে স্বপ্নের বাসর ঘরে যাওয়ার সময় আসলো। আমার রুমের দরজা খুলতে যাব তখন ভাবে এসে আমার সামনে হাজির। কি দেব সাহেব, এত তাড়া কিসের? কিসের তাড়া? আমার রুমে আমি যাব, এতে তাড়াহুড়া করার কিছু নাই। হ্যাঁ, এটা তোমার রুম, কিন্তু আজ একটা বিশেষ রাত, আর এখন ভেতরে যেতে হবে। আমাকে বকশিশ দিয়ে যেতে হবে। ও তাই? আমি তো ভুলেই গেছিলাম তুমি আমার ভাবি, তাই এই বিশেষ রাতের জন্য তুমি আমাকে গিফট দিলে না। এখনো আমার কাছ থেকে বকশিশ চাওয়া হচ্ছে, এখন তুমি দাও। কি? আমি কেন দিব? আর আমি এত কষ্ট করে রুম সাজালাম, আর তুমি বলছো তোমাকে আমি বকশিশ দেব?
আচ্ছা, তোমায় আমাকে দিতে হবে না, আমি তোমার কাছে গিফট পাই আর তুমি বকশিস, তাই তো? আমার কাছে কোনো গিফট নেই, আমার বকশিস দাও তাড়াতাড়ি। এ কেমন কথা? তুমি আমাকে বিশেষ রাতের জন্য গিফটও দিবে না? এ কেমন ভাবে হলো তুমি? আচ্ছা আমি পরে তোমার গিফট দিয়ে দেব, আগে বকশিস দাও। তোমার বকশিস করে আর আমার গিফটে কাটাকাটি, এখন আমাকে যেতে দাও। কি বললে? তা তো হবে না। আমার টাকা দিয়ে তো আমাকে গিফট দিবে, তাহলে আমার টাকা আমার কাছেই থাক, তোমাকে গিফট দেওয়া লাগবে না, আমাকে যেতে দাও। তা হবে না, তুমি বকশিস না দিলে আমি যেতে দিব না। ওকে, তুমিও আমার সাথে চলো, দুজনের সাথে বাসর করব। এই বলে ভাবির দিকে যেতে লাগলাম। ফাজিল শয়তান, আমাকে তো বকশিস দিয়ে গেলি না, এখন দেখবি বাসর করতে পারবি না, আর তোর বউ তোকে কানে ধরে নাচাবে। হয়েছে, আমার চিন্তা করতে হবে না তোমাকে। ভাবি চলে গেল, আমি দরজা লাগিয়ে ঘুরে দেখি, আমি ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেখি নিতু বিছানায় ঘুমিয়ে আছে। ওর কাছে গেলাম, বাচ্চা মেয়েদের মতো হাত পা এক করে আটো সাটো হয়ে ঘুমিয়ে আছে, একেবারে খাটের মধ্যখানে ঘুমিয়ে আছে। এখন ওর বিয়ে শাড়ি গায়ে জড়ানো। কে যেন বলেছিলেন ঘুমের মধ্যে ললনাদের চেহারা খুব মায়াবী হয়ে যায়। এতদিন শুধু শুনেছি, কিন্তু আজ নিজ চোখে নিতুর ঘুমন্ত মায়াবী চেহারা দেখে বুঝতে পারছি। ওর সামনে চুলগুলো মুখে এসে পড়েছে, ইচ্ছে করছে ও চুলগুলো আলতোভাবে কানের পাশে গুজে দিতে, কিন্তু ওর ঘুম ভেঙে যায় যদি, সেই জন্য কিছু করলাম না। ওর দিকে চেয়ে আছি কিছুক্ষণ। এভাবে ধাক্কানোর পরে হঠাৎ দেখি নিতুর ঘুম ভেঙে গেছে। আমি ওর দিকে তাকিয়ে আছি দেখে ও তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে পড়লো। আমার খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়ছিলাম। সমস্যা নেই, ঘুমিয়ে যায়, আমারও ঘুম চলে আসছে। হুম। কিরে, কাপড় চেঞ্জ করবি না? ইচ্ছা করছে না, খুব ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। আর এই শাড়ি পরে ঘুমাবি কি করে? সাথে 1000 পিন মারা। উঠে তাড়াতাড়ি শাড়ি পাল্টে এসে ঘুমিয়ে পড়। ওর মাথা ধরে চেষ্টা করলাম তোলার জন্য। ছাড় না, আমার ইচ্ছে করছে না। তুই পিনে কুচা খা, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ওর সাথে খাওয়াবি নাকি? চুপচাপ ঘুমিয়ে পড়, আমার কথা বলতে ইচ্ছে করছে না। বুঝতে পারছি, এভাবে কাজ হবে না, আমি নিজে তোর কাপড় চেঞ্জ করে দিচ্ছি, এই বলে শুরু করে দিলাম। এই এই, একদম আমাকে টাচ করবি না। আমার বউকে আমি টাচ করব, এতে তোর সমস্যা কি? তোর একেবারে কাছে গিয়ে, এই, তুই আর একটু আমার দিকে আসলে তোর মাথা ফাটিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি যা, শাড়ি চেঞ্জ করে আয়, না হলে আমি কিন্তু। কি করবি? কি করবি? দেখবি কি করব। একটু অপেক্ষা কর, আমি কাপড় চেঞ্জ করে আসি, তারপর দেখবো তুই কি করিস। আমি রুমে বসে কাপড় চেঞ্জ করে নিলাম, কাটে বসে মোবাইল হাতে নিয়ে বিতে গেলাম। এতদিন রিলেশনশিপ ছিল সিঙ্গেল, তাই সেটারে ম্যারিড দিয়ে উইথ ফা দিলাম। এখন ঋতুর অপেক্ষায় বসে আছি, ও যখন অ্যাকসেপ্ট করবে তখন স্ট্যাটাস পোস্ট হবে। বসে বসে নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। নিতু কাপড় চেঞ্জ করে আসলো, শাড়ি আর যা যা ছিল সব কিছু রেখে বিছানায় আসলো। আমি আমার মতো মোবাইল টিপছি, হঠাৎ করে নিতু এসে আমার উপর উঠলো। আমি ওর কাণ্ড হা করে দেখছি। কি করবি যেন বলছিলি? কি করছিস? পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল হয়ে গেছি। কি করবি এখন, কর দেখি। আমাকে ছেড়ে দেখ কি করি। না, এইভাবে কি করার, কর দেখি। তোর হাতির মতো শরীর নিয়ে আমার উপর বসে আছিস, আমি তো ঠিক মতো নাড়াচাড়াই করতে পারছি না। কি বললি? আমি হাতির মতো? হাতি নয় তো কি, আমার হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমিও শেষ হয়ে যাব। অনেক কষ্টে ওর হাত সরাতে সক্ষম হলাম। তোকে তো মারার প্ল্যান করে এই বিয়েতে রাজি হইছি। না, এইভাবে আর হবে না, এখন অন্য কিছু করতে হবে, নাহলে আমাকে আর সত্যি মেরে ফেলবে। এমনিতেই আমার পেটের উপর বসে আছে। কি হলো বাবু, এত চিন্তা করো কি? আমাকে কি করবে বলেছিলে না আগে, এখন কি হলো? আমার মুখের সামনে ওর মুখ এনে বললো, এই তো পাইছি শুধু, এখনই কিছু একটা করতে হবে। আর দেরি না করে আমার হাত দিয়ে ওর মাথা চেপে ওর ঠোঁট আমার ঠোঁট চেপে ধরলাম। প্রথমে কিছুই করলো না, চুপ করেছিল, কিন্তু কিছু সময় যেতেই আমার ঠোঁট কামড় দিতে শুরু করলো। আমি আর না পেরে নিতুকে ছেড়ে দিয়ে চিৎকার দিলাম, আমি বজ্জাত মেয়ে, আমার ঠোঁট খেয়ে ফেললি। বলাতে নিতু অর্থ হাসি দিতে লাগলো। ওর হাসি দেখে আমি ফিদা হয়ে গেলাম, কিছুই বলতে পারছি না, শুধু ওর হাসি দেখছি।
কি রে, আর আমার সাথে পাঙ্গা নিবি? এখন দেখবি কি কি করতে পারি। না না, এমন করিস না। আমি তো তোর ছোট বোন, তাই না? কি বললি? তুই আমার ছোট বোন? তাহলে আমার বউকে আর আমি কাকে বিয়ে করলাম? না মানে আমি তোর বউ, কিন্তু আমি তো এখনো অনেক ছোট। আমার সাথে কিছু করিস না। তুই বুঝি তুই এখনো ছোট? হুম। আচ্ছা, তুই বড় হ, তারপর সব কিছু করবো, কিন্তু আমার সাথে বেশি পাকামো করবি না। ঠিক আছে, কিন্তু তুই এভাবে আমার দিকে আসছিস কেন? ছোটদের যতটুকু আদর করা যায় ততটুকু করব। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর এমন করব না। কামড় দেওয়ার সময় মনে ছিল না? আর কোনো দিন এমন করব না, আমাকে ছেড়ে দে। ছেড়ে দিতে পারি, যেখানে কামড় দিছিস সেখানে আদর করে দে। আমি পারবো না। তাহলে তো জোর করতে হবে। প্লিজ। আর কথা বলার সুযোগ দিলাম না, 4 ঠোঁট এক করে নিলাম। আমিও ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। এভাবে কত সময় ছিলাম জানি না। আমি ছেড়ে দিতেই নিতু কান্না শুরু করলো। কি হয়েছে, এভাবে কান্না করিস কেন? তুই আমার সাথে এমন করতে পারলি? আদর তো আমি কি করলাম? তুই আমাকে জোর করে। চুপ কর, না হলে আমার করব। কাল সকালে এর মজা বোঝাবো। আচ্ছা, যা করার করিস, এখন ঘুমা। আর কিছু বললো না, চুপচাপ আমার থেকে দূরে সরে অন্যদিক হয়ে শুয়ে পড়লো। দুজনের মধ্যখানে এত জায়গা রাখার জন্য বিয়ে করলাম নাকি? কিরে, এত দূরে কেন? তো কি হয়েছে? কি হয়েছে মানে? মাঝখানে এত জায়গা ফাঁকা রাখার জন্য বিয়ে করছি নাকি? এদিকে আয়। আমি পারবো না। ওকে, আমি আসছি, এই বলে নিজেকে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি। ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, আরো জোরে জড়িয়ে ধরলাম। ছেড়ে দে, না হলে খুব খারাপ হবে। কি হবে শুনি? ছেড়ে দে প্লিজ। আচ্ছা, কি হয়েছে তোর বলতো? আমার ভালো লাগতেছে না। ওই দিন তো ঠিকই জড়িয়েছিলি সারা রাত, তাহলে আজ কি হয়েছে? আজ ভালো লাগছে না, তাই ছেড়ে দে। ওকে, তুই যা, আমি জুয়ের সাথে কথা বলি। আজ দেখছিস খুব সুন্দর লাগছে জুইকে। আমি তো যে প্রথম দিন ক্রাশ খাইছি, আজও তেমন। কি বললি তুই? আজ ওই মেয়ের দিকে আবার তাকিয়েছিস? খুব সুন্দর লাগছিল, আর এখন খুব মনে পড়ছে। একটু কথা বলি, তুই ঘুমা। কাজ হয়েছে তাই আর একটু দিলাম। পাশে বউ রেখে তুই অন্য মেয়েকে মিস করছিস? তোকে আজ কি করব আমি? কি হলো ঘুমা, আমি জুয়ের সাথে কথা বলি। যা এখান থেকে, এই খাট থেকে নেমে যা, এই রুম থেকে যা। আরে এমন করছিস কেন? ওর চোখে পানি চলে আসছে। তো কি করব? যা তুই ওই পেতনির কাছে। এই বলে অন্যদিকে শুয়ে পড়লো। ও যে আমাকে ভালোবাসে তা না বললেও আমি বুঝে গেছি। এখন নিশ্চয়ই কান্না করবে, আর দেরি করা ঠিক না। তাই নিতুর পাশে শুয়ে আমার দিক করে বুকে জড়িয়ে ধরলাম। কান্না করে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে। ছেড়ে দে আমাকে তুই, তোর ওই পেতনির কাছে যা। আমার বউ রেখে ওর কাছে যাবো কেন? আমি তো আমার বউকে ভালোবাসি। কচু ভাবিস, যা না তোর ওই পেতনির কাছে। চুপ কর, আর একটু কান্না করবি না। এইভাবে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে ঠাস করে শব্দ হলো, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি বাসার সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে, সাথে নিতু। আমি উঠে বসতেই দাদু এসে ঠাস ঠাস করে 2টা বসিয়ে দিল। আমি কিছুই বুঝলাম না, কি জন্য আমাকে থাপ্পড় দিল। তোর লজ্জা করে না এইসব করতে? তুই আমার ছেলে, এটা ভেবে আমার নিজের লজ্জা করছে। আরে 2টা দাও, ওর জন্য কম হয়েছে। আমার তো ইচ্ছা করছে এক্ষুনি তোকে মেরে ফেলতে। এখন থেকে টাইট দিয়ে রাখো, না হলে বেশি বেড়ে যাবে না। এখন শুধু নিতু রুমে আছে, আর সবাই চলে গেছে। থাপ্পড়কে 2 গালে ব্যথা হয়ে গেছে। কি থেকে কি হলো আর কি জন্য এত থাপ্পড় খেললাম কিছুই জানি না। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোরও মারবার ইচ্ছে হলে মেরে দে। ইস, গাল দুইটা একেবারে লাল হয়ে গেছে। এত আদর দেখাতে হবে না, তুই নিশ্চয়ই ভুলভাল কিছু বলেছিস। কাল রাতে বলেছিলাম না মজা বোঝাবো? এখন বুঝলি তো মজা? আমি জানতাম তুই এসবের ওস্তাদ। উফ, ব্যথা পাচ্ছি, ছাড়ো আমায়। এতক্ষণ আমাকে থাপ্পড় খাওয়ালে তার সুদ নিতে হবে। উফ দাদু, এই দেখো আবার। আমি মনে করছি সত্যি দাদু এসেছে, তাই তাড়াতাড়ি করে সরে গেলাম। সেই সুযোগে নিতু বিছানা থেকে উঠে চলে গেল। আরো কিছু খাওয়ার ইচ্ছা আছে নাকি? ইচ্ছা আছে বলে এদিকে আয়। আয় আয়, বাহিরে আয়, তারপর দেখবো কি করতে পারিস।
আমি ফ্লোরে পা রেখে বিছানায় মোবাইল খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় যে রাখছি মনে পড়ছে না, তাই খুঁজতে লাগলাম। হঠাৎ চোখ গেল ফ্লোরে। হায় আল্লাহ, এ কি দেখছি আমি? আমার সাদের মোবাইল কত বিক্ষত হয়ে ফ্লোরে পড়ে আছে। আমাকে বিনা দোষে মেরে গেল, সাথে আবার মোবাইলটা কি দোষ করেছিল? এখন ফ্লোরে বসে কান্না করতে ইচ্ছে করছে। মোবাইলে আমার কত ইম্পর্টেন্ট ফাইল ফোল্ডার রাখা ছিল, এখন এগুলো কোথায় পাবো আমি? ফ্লোরে বসে কান্না করছি, এমন সময় নিতু রুমে আসলো। আরে কি হয়েছে আমার লক্ষ্মী বাবুটা? এভাবে কান্না করছে কেন? কান্না করে ওর দিকে আমার মোবাইলটা এগিয়ে দেখালাম। হায় আল্লাহ, এই কি হলো? মোবাইলটা একেবারে শেষ করে গেল। আমার মোবাইলটার কি দোষ ছিল? ইস বেচারা, মোবাইল আর মোবাইলের মালিক বিনা দোষে শুধু শাস্তি ভোগ করতে হয়। আমার দোষ কি ছিল যার জন্য আমার সাথে এমন করলি? দোষ একটাই, কাল রাতে আমার সাথে বেশি বাড়াবাড়ি করা। আফসোস। কি হলো এটা? কেমন বলেছিস যার জন্য সবাই আমার উপর ক্ষেপে আছে? আমি শুধু উমাকে বলছি কিছু মেসেজ করার জন্য তোর মোবাইলে, আর মোবাইলটা দাদুর কাছে দিছি। বিশ্বাস কর, আমি দাদুকে কিছুই বলিনি। উমা কি মেসেজ দিছে? আমি কি জানি, আমি তো মেসেজ দেখিনি। আচ্ছা এসব বাদ দে, ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। তোর কি একটু লজ্জা করে না এত বড় বড় মিথ্যা কথা বলতে? আরে আমাকে ধমক দিচ্ছিস কেন? আমি আজ কোনো কথা বলিনি, যা বলার ওই উমা শয়তান্নি বলেছে। শালি কুত্তিকে একবার পাই, ওর জন্য আমার বাবুটাকে এত মেরেছে। আমার সাথে একদম আলগা পিরিতি দেখাবি না। ঝাটকা মেরে নিতুকে সরিয়ে দিলাম। নিতু কিছু দূরে গিয়ে পড়লো। আমার ঝাটকার সাথে আমি ওর দিকে নাচে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে বাসা থেকে চলে আসলাম। এখন কোথায় যাব জানি না, তবে আনমনে হাঁটা শুরু করলাম। আমাদের এলাকা পাড়িয়ে অন্য একটা এলাকায় চলে আসলাম। সামনে নদী, নদীর দিকে এখন হাঁটা শুরু করলাম। নদীর পাড়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। কিছুই ভালো লাগছে না, কেন যে দাদাই কাজটা করে গেল। আমার সাথে এখন ইচ্ছা করছে কবর থেকে তুলে এনে ইচ্ছা মতো পিটাতে। যদি নিতুর সাথে বিয়ে ঠিক করে না যেত, তাহলে আজ কত সুখে থাকতাম আমি। কিন্তু এই মেয়ের জন্য কোনো শান্তি নাই। খামাখা সবার কাছে আমাকে খারাপ বানিয়েছে। না জানি ওই পাজি মেয়ে কি কি মেসেজ করেছে। ওইটা তো নিতু থেকে আরও পাজি। এখন বাসায় সবাই আমাকে ঘৃণা করবে, কিন্তু তারা এইটা যদি জানতো যে আমি এসব কিছুই করিনি, কি করে জানবে আর কে জানাবে? আমি এখন কিছু বলতে গেলে আমাকে উল্টো বাস দিবে। এখন খুব খিদাও লাগছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। আর খিদা লাগবে না কেন? সকাল থেকে কিছুই খাইনি, তার উপর এত জায়গা হেঁটে আসছি। অন্য কোনো দিন খিদা লাগলে সাথে সাথে না খেলে হতো না, কিন্তু আজ খেতেই ইচ্ছে করছে না। হাঁটুর সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করে বসে আছি। চোখের সামনে সকালের ঘটনা ভাসতে লাগলো। কি এমন অপরাধ করেছি আমি যার জন্য এই শাস্তি পেতে হচ্ছে আমাকে? নীতু হয়তো এর জন্য খুব খুশি, আমার থেকে প্রতিশোধ নিতে পেরেছে তাই। কিন্তু আমার নামে যে অপবাদ দিয়েছে তা কি মুছে দিতে পারবে কোনোদিন? এগুলো তো কোনোদিন মুছে যাবে না। সবাই একদিন হলেও বলবে যে আমি এই কাজ করেছি। বাসার কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। সামান্য কিছুতেই বলবে আমি এইটা করেছি, আমি ওইটা করছি। এইসব চিন্তা করতে করতেই চোখ ঝাপসা হয়ে গেল। কখন যে ঘুমিয়েছি বলতে পারবো না। হঠাৎ কুকুরের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার, আর আমি নদীর পাড়ে শুয়ে আছি। রাত কয়টা হয়েছে জানি না। শোয়া থেকে উঠে হাঁটা শুরু করলাম। শরীর খুব দুর্বল লাগছে, ঠিকমতো পা চালিয়ে হাঁটতে পারছি না। বাসার রাস্তায় হেঁটে যাচ্ছি। আজ হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। কোনো রকম বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে দরজা খুলে গেল। আমিও ভেতরে চলে গেলাম। কোনো দিকে তাকানোর শক্তিও আমার নেই, কারো কথাও আমার কাছে আসছে না। চলে আসলাম আমার রুমে। খাটে বসতে গিয়ে ধপাস করে পড়ে গেলাম নিচে। তারপর আর কিছুই মনে নেই কি হলো আমার সাথে। যখন জ্ঞান ফিরল তখন আমি চোখ দেখি নিতু আমার পাশে বসে আছে, কিন্তু এই রুমটা দেখে আমার রুম বলে মনে হচ্ছে না। ভালো করে খেয়াল করে দেখি মেডিকেল এটা,
মাথায় হাত দিয়ে দেখি মাথায় ব্যান্ডেজ দেয়া। মাথায় কি হলো আমার কিছুই বুঝতেছি না। নিতু চেয়ারে বসে আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমার হাত সরানোর জন্য হালকা নড়া দিতেই নিতুর ঘুম ভেঙে গেল। ওই তুই এমন করলি কেন বল? আর যদি এমন করবি তাহলে তোর খবর করে ছাড়বো। কি হয়েছে, কান্না করিস কেন? চুপ, একটা কথাও বলবি না। এই বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলাতে লাগলাম। কিছুতেই কান্না থামছে না। আমি আর থামাতে চেষ্টা করলাম না, যত ইচ্ছে কান্না করুক। কিছু সময় পরে ডাক্তার এসে সব কিছু দেখে বললেন আমি ফিট আছি, তাই রিলিজ দিয়ে দিল। বাসায় চলে আসলাম। আমি রুমে শুয়ে আছি, নিতু ছাড়া আর কেউ আমার সাথে কথা বলছে না। আমিও রুম থেকে বাইরে গেলাম। না, নিতু রুমে খাবার নিয়ে এসেছে, আজ নিজ হাতে খাইয়ে দিচ্ছে, কোনো কথাও বলছে না। আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে প্লেট নিয়ে চলে গেল। আমি শুয়ে আছি। কিছু সময় পরে রুমে আসলো, এসে দরজা লাগিয়ে বাথরুমে চলে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা হয়ে গেছে, কিন্তু রাত না দিন সেটা বুঝতেছি না। ধরে নিলাম সকাল হবেই। কাল রাতে তো আমি বাসায় এসে গেছিলাম, তাই এখন সকালই হবে। আমি বসে আছি, ফোনটা নাই, না হলে কিছু সময় এফবিতে ঘোরাঘুরি করতাম। নিতু কিছু সময় পরে ফ্রেশ হয়ে আসলো, মুখে হালকা পানি লেগে আছে। আমি হা করে দেখতেছি। এখন নিতুকে সেই রকম লাগতেছে, বলে বোঝাতে পারবো না। আমি চেয়ে আছি এক ধ্যানে। হঠাৎ করে রুমের লাইট নিভে গেল, মনে হয় কারেন্ট চলে গেছে, কিন্তু না, নিতু লাইট অফ করেছে। আমি খেয়াল করিনি। রুমে 0 পাওয়ার লাইট জ্বলছে। সেই আলোতে দেখতে পেলাম নিতু আমার দিকে আসছে। আমি শুধু ওর দিকে চেয়ে আছি। নিতু এসেই আমার পাশে বসলো। আমি কোনো কথা না বলে দেখতে লাগলাম ও কি করে। হঠাৎ করে নিতু আমাকে জড়িয়ে ধরে ওর মিষ্টি ঠোঁট আমার ঠোঁটের সাথে চেপে ধরলো। আমি চুপচাপ ওর মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম নিতু অন্য কিছু করতে চলছে, তাই আমি আর দেরি না করে নিতুকে থামিয়ে দিলাম। কি করছিস তুই? তুই তো কাল বললি আমাকে আদর করবি। তুই তো এখনো ছোট, তাই বেশি আদর করা যাবে না। আগে বড় হ, তারপর করব। আমি অনেক বড় হয়ে গেছি, তুই যা চাইবি তাই করব। আচ্ছা, সময় মতো সব কিছু চেয়ে নিব। এখন চুপ কর, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। এই বলে উঠতে গেলাম। কি, তুই এত রাতে ঘুরতে যাবি? কি, এখন রাত? এখন রাত, তাই চুপচাপ ঘুমা। কালকের জন্য আমি খুবই দুঃখিত, আমাকে তুই মাফ করে দে। আমি আর কোনো দিন এমন করব না। কি বলবো বুঝতে পারছি না, তাই চুপ। প্লিজ আমার সাথে রাগ করিস না, আর আমি আর জীবনেও এমন করব না। আমি কি বলছি তোর সাথে রাগ করছি? তুই কান্না থামা। বুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম। আমি জানি আমার সাথে রাগ করে আছিস। বললাম তো রাগ করিনি, এখন কান্না থামা। তাহলে কালকের মতো এমন করিস না কেন আমার সাথে? কি করব? কাল রাতে যা যা করছিলি। আচ্ছা, আজ না, অন্যদিন করব। আমি জানি তুই এখনো আমার সাথে রাগ করে আছিস। বললাম তো রাগ করিনি। তাহলে এমন করিস কেন? কি করলাম? আমাকে আদর করিস না কেন? আর কিভাবে আদর করব? জড়িয়ে ধরে আছি তো। শুধু জড়িয়ে ধরাই কি আদর? আচ্ছা, কাল অনেক অনেক আদর করব। আজ ঘুমা। তুই কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিসনি? কে বলছে নেইনি? তাহলে আদর করিস না কেন? কি সমস্যায় পড়লাম রে ভাউ? আচ্ছা, তোর কিভাবে আদর লাগবে বল? আমাকে কোনো দিন ছেড়ে চলে যাবে না তো? কখনো না। তাহলে কাল সারা দিন কোথায় ছিলি? একবারও কি আমার কথা মনে পড়েনি? মনে পড়ছিল, তাই তো বাসায় আসছি, না হলে আসতাম না। জানিস, আমার খুব কষ্ট হচ্ছিল তুই যখন বাসায় আসলি না। যখন রাত 11টা হয়ে গেছিল আর তুই বাসায় আসলি না, তখন আমার কেমন জানি করছিল। আমি আর রুমে থাকতে না পেরে কান্না করে দাদুর কাছে গেলাম। তারপর দাদু ভাইয়া আর আব্বুকে বলল, আর তারা তোকে খুঁজে পাচ্ছিল না দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন ঘুমা। এই বলে ওর কপালে ভালোবাসার পরও সেঁকে দিলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। এভাবে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি নিতু রুমে নেই, মনে হয় বাহিরে গেছে। আমি ফ্রেশ হয়ে এসে বসে আছি। এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজে নাই আমার। সারাদিন বসে থাকতে হবে, মোবাইলটাও নাই। কিছু সময় পরে নিতু রুমে আসলো, হাতে নাস্তা নিয়ে টেবিলে রেখে বলল,